হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তো দেখো, পশ্চিমবঙ্গের যে কত রকমের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, এখানে আমাদের পাঁচটা প্রকৃতির দেখা যাচ্ছে এবং এই পাঁচ প্রকৃতির মৃত্তিকার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এই পাঁচ প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদও কিন্তু দেখতে পাওয়া যায়। তো কী কী প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং সামঞ্জস্য রেখে স্বাভাবিক উদ্ভিদ কী কী আছে, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, মৃত্তিকা কাকে বলে, এই সমস্ত ছোট বড় প্রশ্ন নিয়ে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো। তো শুরু করা যাক। তো দেখো, পশ্চিমবঙ্গের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে গেলে যে সমস্ত প্রশ্নগুলো পরপর করতে হবে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং এগুলো নিয়ে আমি প্রথমে এক এক করে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথমে বলছে মৃত্তিকা কাকে বলে, পশ্চিমবঙ্গের মৃত্তিকার বর্ণনা দাও। অথবা প্রশ্নটা আর একটাভাবে আসতে পারে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কত রকমের মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং কী কী, তার আগে আমাদের মৃত্তিকা কাকে বলে এই ডেফিনেশনটা দিতে হবে। তাহলে দেখো, মৃত্তিকা কাকে বলে, ওই যে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত যে হালকা আবরণ গাছপালা জন্মাতে এবং চাষাবাদ করতে সাহায্য করে তাকে মৃত্তিকা বলে। যদিও মৃত্তিকা তোমার আবহবিকারের সঙ্গে যখন আমরা আলোচনা করি তখনও মৃত্তিকা পাওয়া যায়, যে আবহবিকার প্রাপ্ত পদার্থের সঙ্গে যখন জৈব পদার্থ মিশ্রিত হয়ে যখন উদ্ভিদের বসবাসের যোগ্য হয় তখন সেটিকে মৃত্তিকা বলে। মোট কথা হচ্ছে, যখনই তোমার ভূপৃষ্ঠের এই আলগা আবরণ গাছপালা জন্মাতে এবং চাষাবাদ করতে সাহায্য করবে সেটিকেই বলছে মৃত্তিকা। তাহলে মৃত্তিকা কত রকমের দেখতে পাওয়া যায়, বলছে প্রকৃতি, বৈশিষ্ট্য এবং উপাদান ও উৎপত্তির পার্থক্যের জন্য পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা কী কী, প্রথমে হচ্ছে পলি মৃত্তিকা, 2 নম্বর হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা, 3 হচ্ছে পর্জল মৃত্তিকা, 4 হলো ধূসর রঙের বাদামি মৃত্তিকা এবং উপকূলের লবণাক্ত মৃত্তিকা। তাহলে দেখো, ঠিক যেমন ভূপ্রকৃতিগতভাবে আমাদের 5টা ভাগে ভাগ করা হতো, ঠিক একই রকমভাবে কিন্তু মৃত্তিকাকেও 5টা ভাগে ভাগ করছে। 1 নম্বর পর্জল মৃত্তিকাটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, যেটা তোমার পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছি যে 1 নম্বর পর্জল মৃত্তিকা, এই পার্বত্য অঞ্চলে পর্জল প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তারপরে কি আছে, ল্যাটারাইট প্রকৃতির মৃত্তিকা। ল্যাটারাইট 1 নম্বরে পলি মৃত্তিকা আছে, আমি ভুল দেখলাম, পলি মৃত্তিকা আছে 1 নম্বরে। তাহলে পলি মৃত্তিকা কিন্তু কোথায় দেখতে পাওয়া যায়, তোমার সমভূমি অঞ্চলে। অর্থাৎ এই যে গ্রিন কালারের যে আছে এইটা হচ্ছে পলি মৃত্তিকা। অর্থাৎ দেখা যায় যে বেশিরভাগটাই কিন্তু তোমার সমভূমি অঞ্চলের এই যে পলি মৃত্তিকা কিন্তু দেখতে পাওয়া যায়। 2 নম্বর কি, ল্যাটারাইট মৃত্তিকা। ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, তোমার এই যে মালভূমি অঞ্চলে। এই যে 3 নম্বর দেখো, মালভূমি অঞ্চলে, এটা হচ্ছে তোমার ল্যাটারাইট মৃত্তিকা। তারপর কি, 3 নম্বর আছে পর্জল মৃত্তিকা। পর্জল মৃত্তিকা তোমার কোথায় দেখতে পাওয়া যায়, পার্বত্য অঞ্চলে পর্জল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। 4 হচ্ছে তোমার ধূসর এবং বাদামি রঙের মৃত্তিকা। ধূসর বাদামি রঙের যে মৃত্তিকাটা আছে সেটা কোথায় তোমার দেখতে পাওয়া যাচ্ছে, এই যে তোমার এই তরাই অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যাচ্ছে। ধূসর বাদামি রঙের মৃত্তিকাটা তোমার এই উপরের অংশটাতে দেখতে পাওয়া যাচ্ছে এবং উপকূলের লবণাক্ত মৃত্তিকা হচ্ছে উপকূল অঞ্চলে যে ইয়েলো কালারের যেটা আছে, এটা হচ্ছে তোমার উপকূলের লবণাক্ত মৃত্তিকা। এবার দেখো, এক এক করে মৃত্তিকাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার পলি মৃত্তিকা। তাহলে পলি মৃত্তিকা যেটা আছে সেটা তোমার কোন অঞ্চলটাতে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের এই যে ম্যাপটা আছে, পলি মৃত্তিকা দেখো তোমার এই যে পলিমাটিকে 2টো ভাগে ভাগ করছে, একটা নতুন পলিমাটি, একটা পুরনো পলিমাটি। তাহলে এই যে তোমার একটা নতুন পলিমাটি কোনটা, একেবারে সবুজ গ্রিন রঙের যেটা, এটা হচ্ছে তোমার নতুন মৃত্তিকা। তার কারণ কি, এখানে এই পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো নেমে এসে যে মৃত্তিকাটা পলিগুলো জমা হয়ে যে মৃত্তিকাটা সৃষ্টি করছে সেটা নতুন পলি মৃত্তিকা। আর পুরাতন পলি মৃত্তিকা মানে যেগুলো তোমার পুরনো, অর্থাৎ এই দেখো এটা হচ্ছে নতুন এবং তার পাশে আছে পুরনো পলি মৃত্তিকা। তাহলে দেখো, প্রথমে পলি মৃত্তিকা বলছে অবস্থান, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের নদী তীরবর্তী প্লাবনভূমিতে কিন্তু পলিমাটি দেখা যায়। উৎপত্তির কারণ বলছে নদীবাহিত পলি, বালি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে পলি মৃত্তিকার উদ্ভব হয়। বিশেষত্ব কি, প্রথমে বলছে 1 নম্বর, এই মাটি খুবই উর্বর প্রকৃতির হয় এবং অধিক গভীরতাযুক্ত হয়। বর্ণ কি, উত্তরের সমভূমির প্রাচীন পলি মাটি হালকা লাল রঙের এবং দক্ষিণের নবীন পলি মাটি কালচে বাদামি রঙের হয়ে থাকে। অর্থাৎ উত্তরের প্রাচীন যেটা আছে সেটা সামান্য লাল রঙের হয় এবং যেটা নবীন সেটা কি হচ্ছে হালকা বাদামি রঙের হয়ে থাকে। উপাদান বলছে বালি এবং কাদার উপাদান অনুসারে পলিমাটিকে 3টি উপবিভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেলে মাটি, 2 হচ্ছে দোআঁশ মাটি এবং 3 নম্বর হচ্ছে তোমার এঁটেল মাটি। যে মাটিতে বালির ভাগ বেশি তাকে বেলে মাটি বলে, যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান তাকে দোআঁশ মাটি বলে এবং যে মাটিতে কাদার ভাগ বেশি তাকে কিন্তু এঁটেল মাটি বলা হয়। এখানে কি কি উদ্ভিদ জন্মায়, আম, জাম, বট, অশ্বত্থ, কাঁঠাল, ডুমুর, সুপারি,
সুপারি, তাল, কলা প্রভৃতি গাছ কিন্তু জন্মায়। আর ফসল কী কী জন্মায়? তরমুজ, ফুটি, শশা ইত্যাদি। এবং দোআঁশ মাটিতে গম, ইক্ষু, তামাক, নানা রকমের সবজি এবং এঁটেল মাটিতে ধান এবং পাট ভালো জন্মায়। এই পলি মাটি হচ্ছে সবথেকে উর্বর এবং এখানে কিন্তু সবথেকে বেশি শস্য এবং আরও সমস্ত কিছু কিন্তু জন্মায়। এবার 2 নম্বর কি? ল্যাটারাইট মৃত্তিকা। তাহলে দেখো পলি মৃত্তিকা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বেশিরভাগ অংশটাই প্রায় তোমার 70% হচ্ছে তোমার সমভূমি, তাই এই সমভূমিতে কিন্তু তোমার পলি মাটি দেখতে পাওয়া যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে সবুজ রঙের যে অংশটুকু আছে, এই যে বেশিরভাগটাই সবুজ, একটু ডিপ সবুজ যেটা সেটা নতুন পলি, এবং হালকা সবুজ যেটা সেটা হচ্ছে তোমার পুরাতন পলি। তো দেখো বেশিরভাগটাতে কিন্তু পলি মাটি যেহেতু আছে, অতএব এখানে কিন্তু তোমার ওই শাকসবজির চাষ এবং চাষবাসটা কিন্তু ভালোই হয়। তাহলে এটা গেল পলি মাটি। এবার 2 নম্বর কি? ল্যাটারাইট মৃত্তিকা। ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? মালভূমি অঞ্চল যেটা পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে যেটা আছে, অর্থাৎ এই দেখতে পাচ্ছ ম্যাপটাতে এই পিছনে যে রেড কালার যেটা আছে, এটা হচ্ছে তোমার মালভূমি অঞ্চল। এবং এই অঞ্চলটিতে কি হচ্ছে? ল্যাটারাইট প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অনুর্বর প্রকৃতির হয়। হচ্ছে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলায় এই মাটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ জঙ্গলমহলের দিকটা। এবং তার সঙ্গে তোমার এই বীরভূম আছে, পশ্চিম বর্ধমান আছে, এগুলো আছে। তাহলে উৎপত্তির কারণ কি বলছে? অপেক্ষাকৃত বড় বড় নুড়ি, কাঁকড় ইত্যাদি জমে এই মাটির তৈরি হয়। বিশেষত্ব কি? এই মাটির সছিদ্রতা বেশি এবং জল ধারণ ক্ষমতা কম। এটি কাঁকড়পূর্ণ মাটি, অর্থাৎ জৈব পদার্থের পরিমাণটা কিন্তু কম থাকে। বর্ণ কি? ল্যাটার শব্দের অর্থ থেকে ল্যাটারাইট কথাতে এসেছে, এর অর্থ ইট। এই মাটি ইটের মতো লাল বর্ণের হয়। উপাদান কি? এই মাটিতে লোহার পরিমাণ কিন্তু বেশি থাকে। উদ্ভিদ কি কি হয় এখানে? কুশ, পলাশ, মহুয়া ইত্যাদি পর্ণমোচী উদ্ভিদ কিন্তু এখানে হয়ে থাকে। উৎপাদিত ফসল কি? বলছে এই মাটিতে জলসেচের মাধ্যমে ধান, ভুট্টা, আখ এবং বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয়ে থাকে। এবার দেখো পর্জল মৃত্তিকা। পর্জল মৃত্তিকা কোথায় পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে পর্জল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই দেখো তোমরা যদি এই ম্যাপটা দেখো, তাহলে পর্বত মানে কি? আমাদের উত্তরে যে দার্জিলিং পার্বত্য অঞ্চল আছে, এই যে হিমালয় পার্বত্য অঞ্চল, দার্জিলিং আছে যেখানে, এই যে পার্বত্য অঞ্চল এবং তরাই মাটি, এই অঞ্চলটাতে কিন্তু তোমার কি হয়? পর্জল প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যায় বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে। তাহলে দেখো মূলত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। উৎপত্তির কারণ কি? তার কারণ হচ্ছে পার্বত্য অঞ্চলের গাছ থেকে পড়া পাতা, ডাল ইত্যাদি পচে মাটির সঙ্গে মিশে এই মৃত্তিকা সৃষ্টি হয়। বিশেষত্ব কি? প্রথমে বলছে এই মাটি নুড়ি পাথরে পরিপূর্ণ এবং আম্লিক প্রকৃতির হয়ে থাকে। বর্ণ কি? পর্জল কথাটির অর্থ হলো ছাই রঙের মৃত্তিকা। এর বর্ণ কালো, বাদামি বা ধূসর রঙের হয়। উপাদান কি? এই মাটি জৈব পদার্থে সমৃদ্ধ থাকে। উদ্ভিদ কি কি জন্মায়? পাইন, ফার ইত্যাদি পার্বত্য উদ্ভিদ কিন্তু এটাতে জন্মায়। উৎপাদিত ফসল কি? চা, সিনকোনা, কমলালেবু, আপেল এগুলি উৎপন্ন হয়। এরপর দেখো আছে ধূসর বাদামি রঙের মৃত্তিকা। হচ্ছে অবস্থান কি? এটা কিন্তু তোমার হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার সমতল অংশে দেখতে পাওয়া যায়। অর্থাৎ পার্বত্য অঞ্চলের নিচের অংশে যে অঞ্চলগুলো আছে, অর্থাৎ তরাই ডুয়ার্স অঞ্চল যেটা আছে, সেই অঞ্চলে কিন্তু এই ধূসর বাদামি রঙের মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। উৎপত্তির কারণ কি? হচ্ছে তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা প্রভৃতি নদীবাহিত নুড়ি, কাঁকড়, পলি ইত্যাদি জমে কিন্তু এটা তৈরি হয়েছে। বুঝতে পারছো? বিশেষত্ব কি? সছিদ্র, আম্লিক এবং আর্দ্র প্রকৃতির হয়। বর্ণ কি? এটি গাঢ় ধূসর বা কৃষ্ণ বর্ণের হয়। উপাদান কি? হিউমাস, কাঁকড়, পলি, বালি ইত্যাদি। অরণ্য সম্পদ আছে শাল, সেগুন, গামার, শিরীষ, জারুল, শিশু, বাঁশ, বেত প্রভৃতি গাছ জন্মায়। উৎপাদিত ফসল হচ্ছে তোমার ধান, চা, গম, যব, জোয়ার, বাজরা, আলু, কমলালেবু ইত্যাদি। আর সবশেষে আছে দেখো উপকূলে লবণাক্ত প্রকৃতির মৃত্তিকা, অর্থাৎ সুন্দরবন অঞ্চলে যে মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। এই দেখো তোমরা এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই নোনা পলি মৃত্তিকা যেটাকে বলছে, এই দেখো এই নিচে যে ইয়েলো কালারের যে অংশটা আছে, এটা হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা। এখানে কি হয়? এখানে কিন্তু ধান টান চাষ কিন্তু হয় না, যেহেতু মাটি লবণাক্ত। এখানে তোমার পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। উৎপত্তির কারণ কি? কারণ হচ্ছে নদীবাহিত পলির সঙ্গে সমুদ্র তরঙ্গবাহিত পলি যুক্ত হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে। বিশেষত্ব কি? বলছে প্রধানত এটি লবণাক্ত এবং ক্ষারধর্মী, আর এটি কালো রঙের হয়ে থাকে। উপাদান কি আছে? বালি, পলি এবং অতিরিক্ত লবণ। উদ্ভিদ কি কি জন্মায় এখানে? সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, নারকেল ইত্যাদি। আর উৎপাদিত ফসল কি? তরমুজ, লঙ্কা, সূর্যমুখী, সুপুরি এবং কার্পাস, সামান্য পরিমাণে কার্পাস। তাহলে দেখো এত প্রকৃতির, অর্থাৎ 5টা প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং 5টা প্রকৃতির মৃত্তিকাতে কিন্তু কিছু না কিছু চাষবাস হয়ে থাকে। সবথেকে উর্বর মৃত্তিকা হচ্ছে তোমার পলি মৃত্তিকা এবং সবথেকে অনুর্বর মৃত্তিকা হচ্ছে তোমার ল্যাটারাইট প্রকৃতির যে মৃত্তিকা আছে সেইটা, এবং এই সুন্দরবন অঞ্চলে যে লবণাক্ত মৃত্তিকা আছে এইটা। বাকি যে মাটিগুলো আছে সেগুলোতে মোটামুটি কিছু না কিছু উৎপন্ন হয়ে থাকে। তাহলে এটাই গেল তোমার পশ্চিমবঙ্গের মৃত্তিকার একটা স্বাভাবিক ধারণা। এরপরে দেখো আমাদের যেটা আছে বলছে মৃত্তিকার উপরে
সেটা হলো যে তোমার পশ্চিমবঙ্গের টিকা কিছু কিছু টিকা তোমাকে এই মৃত্তিকার উপরে করতে হবে। সেটা প্রথম যেটা সেটা হচ্ছে কি খোয়াই কাকে বলে। দেখো খোয়াই এটা তোমার ওই ল্যাটেরাইট মৃত্তিকা যেটা আছে সেই ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। খোয়াই দেখো এখানে আছে ল্যাটেরাইট অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের যে সুদীর্ঘ নালা বা সৃষ্টি হয় তা হলো খোয়াই। বীরভূম, বাঁকুড়া খোয়াই দেখতে পাওয়া যায়। আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গে যে বোলপুর শান্তিনিকেতন আছে ওখানে একটা জায়গায় আছে যেটার নাম হচ্ছে খোয়াই, ওখানে হাট বসে, খোয়াইয়ের হাট। হ্যাঁ, তাহলে এটা গেল খোয়াই। ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের ফলে যে সুদীর্ঘ নালা সৃষ্টি হয় সেটাকে কিন্তু ক্ষয় বলে, যেটা ক্ষয় হয়ে এটা সৃষ্টি হয়। তারপর দেখা হচ্ছে অপভূমি বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি। ব্যাডল্যান্ড টপোগ্রাফি কোনটাকে বলছে স্বল্প বৃষ্টিযুক্ত শুষ্ক ও ল্যাটেরাইট সমৃদ্ধ অঞ্চলে ভূমি নালা খোয়াই এর মাধ্যমে এবড়ো খেবড়ো রূপ ধারণ করে। বিস্তীর্ণ শুষ্ক ও অনুর্বর এরূপ ভূমি হলো অপভূমি বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি। তাহলে যখন কোনো একটা তোমার স্বল্প বৃষ্টিপাতযুক্ত ল্যাটেরাইট অঞ্চলে অনেকগুলো খোয়াইয়ের সৃষ্টি হয় এবং নালা প্রকৃতির এবড়ো খেবড়ো ভূমি প্রকৃতির সৃষ্টি হয় তখন সেটিকে ব্যাডল্যান্ড টপোগ্রাফি বলছে। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন বলছে বাঁধ ও আবাদ বলতে কি বোঝো। তাহলে দেখো বাঁধ এবং আবাদ এই কথাটা ওই সুন্দরবন অঞ্চলে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় সেই সুন্দরবন অঞ্চলের মৃত্তিকার মধ্যে কিছু জায়গা আছে যেখানে তোমার চাষ হয়, কিছু অংশে চাষ হয় না। তো তার উপরেই কিন্তু দুটো নামে দেওয়া হয়েছে বাঁধ এবং আবাদ। দেখো বলছে বাঁধ কোনটাকে বলছে বা বাদা বলছে নিচু কাদাময় লবণাক্ত বনভূমিযুক্ত জলাভূমি বাদা নামে পরিচিত, এখানে কৃষিকাজ হয় না। ঠিক আছে, এটা সুন্দরবন অঞ্চলে। এবার আবাদ কোনটাকে বলছে সমগ্র সুন্দরবন অঞ্চল নতুন পলিমাটি দিয়ে গঠিত, তবে সমুদ্রের নোনা জল প্রবেশ করে বলে এই মাটি লবণাক্ত। এই মাটিতে লবণমুক্ত করতে এই অঞ্চলে বহু দ্বীপের চারধারে উঁচু বাঁধ দেওয়া হয় যাতে জোয়ারের জল ঢুকতে না পারে। এখানে বহু এলাকা লবণমুক্ত করা হয়েছে। কৃষিকাজের অনুকূল ওই লবণমুক্ত জমিকে আবাদ বলা হয়। তাহলে যে অংশে তোমার চাষ হয় সেটিকে আবাদ, আর যেখানে হয় না সেটা হচ্ছে বাঁধ। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার বাঁধ এবং আবাদ। এরপরে দেখো কি আছে বলছে ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে তোমার এখানে কিছু লিখতে হবে। সেটা হচ্ছে কি দেখো ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হলো কেন। এটা যেহেতু মালভূমি অঞ্চলে তৈরি হয়েছে তাই বলছে ল্যাটেরাইট মৃত্তিকা কীভাবে তৈরি হলো, এর বৈশিষ্ট্যগুলো কী কী। দেখো দীর্ঘকাল ধরে উঁচু ভূমির প্রাচীন শিলা গভীর রাসায়নিক আবহকারের প্রভাবে শিলা থেকে সিলিকা অপসারিত হওয়ার কারণে সেখানে পড়ে থাকা লোহা অ্যালুমিনিয়াম অক্সাইড এর উৎপত্তি ঘটে ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটির গুরুত্ব কি, এর জল ধারণ ক্ষমতা কম এবং জৈব পদার্থ কম বলে অনুর্বর প্রকৃতির হয়। ইদানিং সার প্রয়োগ এবং জলসেচের মাধ্যমে এই মাটিতে ভুট্টা, তৈলবীজ, গোলাপের চাষ করা হচ্ছে। গ্রামের লাল মাটির রাস্তা ল্যাটেরাইট দিয়েই কিন্তু তৈরি হয়। এর কতগুলো বৈশিষ্ট্য কী কী আছে, এর রং হচ্ছে লাল, মাটিতে জল থাকলে থকথকে কিন্তু জল শুকিয়ে গেলে শক্ত ঝামা ইটের মতো হয়ে যায়। মাটিতে লোহা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ অক্সাইড মাটির প্রধান উপকরণ। আর চার হচ্ছে মাটি ক্ষয় হয়ে খোয়াই বা এবং ব্যাডল্যান্ড টপোগ্রাফির সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। আর এই মৃত্তিকা কিন্তু অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার ল্যাটেরাইট মৃত্তিকার একটা সাধারণ ধারণা। এরপর দেখো এখানে পার্থক্য লিখতে বলেছে ল্যাটেরাইট মৃত্তিকা এবং পর্জল মৃত্তিকা। তাহলে এই দুটো মৃত্তিকাকে যদি আমার পার্থক্য লিখতে হয় তাহলে তোমার কি হবে বলতো, ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় মালভূমি অঞ্চলে এবং পর্জল মৃত্তিকা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমার ওই পার্বত্য অঞ্চলে। তাহলে এটাই হচ্ছে দুটোর মধ্যে একটা স্বাভাবিক পার্থক্য, এবং আরও কিছু কিছু পার্থক্য আছে সেগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে। দেখো এখানে দেখো ল্যাটেরাইট মৃত্তিকা কি বলছে, দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মালভূমি অংশে এই মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর অন্যদিকে পর্জল মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য অংশে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। দুই কি এই প্রকার মাটি উষ্ণ প্রকৃতির বা চরম ভাবাপন্ন জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। আর পর্জল বলছে এই ধরনের মাটি শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। ক্রান্তীয় অঞ্চলে ভৌত ও রাসায়নিক অববাহিকারে খনিজগুলি বিয়োজিত হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়। আর সরলবর্গীয় উদ্ভিদের ফুল, ফল, পাতা প্রভৃতি জৈব পদার্থ পচে এই প্রকৃতির উপরিস্তর গঠিত হয়। তারপর ল্যাটেরাইট মৃত্তিকা বলছে মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে এবং জৈব পদার্থের পরিমাণ কিন্তু খুবই কম। অন্যদিকে পর্জল মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, তেমনি মাটির উপরিস্তর সিলিকা সমৃদ্ধ হয়। তারপর দেখো আছে ল্যাটেরাইট মৃত্তিকায় লোহার পরিমাণ বেশি থাকায় রং লাল হয়, আর এই মাটিতে সিলিকার পরিমাণ বেশি থাকায় কিন্তু এটা ধূসর বাদামি রঙের হয়ে থাকে।
এরপর দেখো কি আছে, উর্বরতার দিক থেকে কিন্তু দেখো এই মাটি চাষের ক্ষেত্রে খুবই অনুপযোগী, অর্থাৎ উর্বরতা খুবই কম ল্যাটারাইট মৃত্তিকার। অন্যদিকে পর্জল মৃত্তিকা কিন্তু উর্বরতা ল্যাটারাইট মৃত্তিকার তুলনায় সামান্য বেশি। দুটোই কিন্তু অনুর্বর মৃত্তিকা, কিন্তু এটা সামান্য কম, এটা সামান্য বেশি। এরপর দেখো বলছে জলসেচের মাধ্যমে ধান, আলু, তৈলবীজ প্রভৃতি তোমার উৎপাদিত হয়। অন্যদিকে পর্জল মৃত্তিকাতে চা, কমলালেবু, সিংকোনা, স্কোয়াশ চাষ তোমার ভালো হয়ে থাকে। তাহলে এটাই গেল তোমার পর্জল মৃত্তিকা এবং ল্যাটারাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য। এরপর দেখো দিয়েছে ভাঙর এবং ভাবর। তাহলে ভাঙর এবং ভাবর হচ্ছে তোমার ওই পলি মৃত্তিকার ভাগ, একটা হচ্ছে প্রাচীন পলিমাটি, একটা নতুন পলিমাটি। প্রাচীন পলিমাটিটা হচ্ছে তোমার ভাঙর, আর খাদার হচ্ছে তোমার নবীন পলিমাটি। খাদার, ভাঙর এবং ভাবর তিনটে জিনিস আছে। খাদার, ভাঙর এবং ভাবর। তাহলে ভাবর যেটা সেটা কি, ওটা কিন্তু পলিমাটি গঠিত হওয়ার পূর্বের অবস্থা, অর্থাৎ নুড়ি বালি কাদা পাথর যেটা সঞ্চিত হচ্ছে সেই অংশটাকে বলছে তোমার খাদার। আমি দেখো খাদার জিনিসটা যেটা হচ্ছে আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব যে খাদার কোনটা কি। খাদার, ভাঙর এবং ভাবর এই তিনটে জিনিস তোমার আমাদের কথাতে চলে আসে। তো যাই হোক, খাদারটা হচ্ছে আমি ভাঙর এবং ভাঙর এবং খাদার দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর এবং নবীন পলিমাটিকে বলা হয় তোমার খাদার। ভাঙর হচ্ছে মোটা দানাযুক্ত পলি দ্বারা গঠিত এঁটেল প্রকৃতির মৃত্তিকা। অন্যদিকে খাদার হচ্ছে তোমার সূক্ষ্ম দানাযুক্ত পলি দ্বারা গঠিত এঁটেল থেকে বেলে প্রকৃতির হয়ে থাকে। ভাঙর হচ্ছে তোমার নতুন করে পলি সঞ্চয় আর ঘটে না, অন্যদিকে প্রতি বছর নতুন পলি সঞ্চয় ঘটে। ভাঙর অঞ্চল অপেক্ষাকৃত উঁচু এবং এই অঞ্চল অপেক্ষাকৃত নিচু। ভাঙর অঞ্চলে তোমার অপেক্ষাকৃত কম উর্বর মাটি, এখানে অত্যন্ত উর্বর মাটি খাদার অঞ্চলে। ভাঙর অঞ্চলে তোমার ধান, তৈলবীজ, লঙ্কা ইত্যাদি চাষবাস হয়ে থাকে। অন্যদিকে খাদার অঞ্চলে তোমার ওই ধান, পাট, আখ, আলু প্রভৃতি চাষবাস হয়ে থাকে। তাহলে এই হচ্ছে দুটো মৃত্তিকার মধ্যে পার্থক্য। এরপর দেখো এখানে যেটা বলছে তোমার পলি মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। তাহলে দেখো আমাদের যত রকমের মৃত্তিকা আছে সেই মৃত্তিকাগুলোর মধ্যে ল্যাটারাইট মৃত্তিকা এবং পলি মৃত্তিকা এই দুটোর উপরও কিন্তু প্রশ্ন বেশি আসে, বুঝতে পেরেছো? তো পলি মৃত্তিকার শ্রেণীবিভাগটা আমাদের একটু পড়তে হবে। পলি মৃত্তিকা কটা ভাগে ভাগ করা হয় দেখো, পলিমাটিকে দুভাবে ভাগ করছে, একটা প্রাচীন পলিমাটি, একটা সৃষ্টির সময় অনুসারে দুভাগে ভাগ করছে, প্রাচীন পলিমাটি এবং নবীন পলিমাটি। প্রাচীন পলিমাটি কি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় প্রাচীন পলিমাটি দেখা যায়। এই মাটি একটু লালচে রঙের হয়, এর উর্বরা শক্তি ও তুলনায় কম, তাই ফসল একটু কম হয়। অন্যদিকে নবীন পলিমাটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায় নবীন পলিমাটি দেখা যায়। এই মাটি খুবই উর্বর এবং জল ধারণ ক্ষমতা বেশি, তাই এই বিভিন্ন ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অন্যদিকে উপাদান অনুসারে দেখো তিনটে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। বেলে মাটি কোনটাকে বলছে, এই মাটিতে দানা মোটা এবং মাটিতে বালির ভাগ বেশি থাকে বলে বেলে মাটিতে জল দাঁড়ায় না, অর্থাৎ জল ধারণ ক্ষমতা কম, উর্বরতাও কম। তবে বেলে মাটিতে তরমুজ, ডাল, ফুটি ও আলুর চাষ ভালো হয়। অন্যদিকে দোআঁশ মৃত্তিকা কি হচ্ছে, এই মৃত্তিকায় বালি এবং কাদার পরিমাণ প্রায় সমান সমান। এই মাটি খুবই উর্বর এবং জল ধারণ ক্ষমতা মাঝারি, তাই চাষবাসের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এই মৃত্তিকায় ধান, গম, আখ, ডাল, পাট, তৈলবীজ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আর এঁটেল মাটি কি বলছে, এই মাটির দানা সূক্ষ্ম, মাটিতে কাদার ভাগ বেশি, এর উর্বরা শক্তিও বেশি এবং জল ধারণ ক্ষমতা সর্বাধিক। এঁটেল মাটিতে আউশ ধানের চাষ খুবই ভালো হয়, পাট, আখ, ডাল প্রভৃতি চাষও ভালো হয়। তাহলে এটা হচ্ছে তোমার পলি মৃত্তিকার একটা শ্রেণীবিভাগ। এরপর দেখো যেটা আছে আমাদের মৃত্তিকার হলো, এরপর আমরা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, স্বাভাবিক উদ্ভিদের তোমার ভৌগোলিক গুরুত্ব, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে স্বাভাবিক উদ্ভিদ হয়, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলছে, মানে স্বাভাবিকভাবে যে উদ্ভিদ তোমার প্রকৃতিতে গড়ে ওঠে সেটিকেই বলছে স্বাভাবিক উদ্ভিদ। দেখো যেসব গাছপালা বা উদ্ভিদ মানুষের প্রচেষ্টা ছাড়াই স্বাভাবিকভাবেই জন্মায় এবং বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের এই রাজ্যে যথেষ্ট ভৌগোলিক গুরুত্ব আছে। এগুলি হলো সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য। তাহলে পশ্চিমবঙ্গে তিন প্রকৃতির অরণ্য দেখতে পাওয়া যায় বা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য, পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্য এবং ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক প্রকৃতির পর্ণমোচী উদ্ভিদ। এই তিনটে প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে প্রথমে ম্যানগ্রোভ অরণ্যটা তোমার আলোচনা করব। এর প্রধান কাজ কি, প্রথম হচ্ছে উপকূল
উপকূলকে রক্ষা করা। তাহলে দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণে সক্রিয় বদ্বীপ অঞ্চল বা সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ যেমন সামুদ্রিক তুফান, সুনামি, ঘূর্ণিঝড়, ঝঞ্ঝা, তরঙ্গ থেকে উপকূলকে রক্ষা করে। দেখো আমাদের সুন্দরবন যেটা আছে এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, এবং এই সুন্দরবনের 60% বাংলাদেশে আছে, 40% কিন্তু আমাদের আছে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে। তো এই ম্যানগ্রোভ অরণ্যকে আমাদের ভারত সরকার যেহেতু সংরক্ষণ করতে পেরেছে বা পশ্চিমবঙ্গ যেহেতু সংরক্ষণ করতে পেরেছে, তাই কিন্তু এই সমস্ত যে ঝঞ্ঝাগুলো আছে, সামুদ্রিক তুফান, সুনামি, এইগুলো থেকে যেভাবে পশ্চিমবঙ্গকে ম্যানগ্রোভ রক্ষা করতে পারে, বাংলাদেশ যেহেতু এটাকে তোমার নষ্ট করে ফেলেছে, তাই কিন্তু সেভাবে তাদেরকে রক্ষা করে না বা তারা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না। তো দেখো প্রথমেই এই ম্যানগ্রোভ অরণ্যকে কিন্তু সংরক্ষণ করাটা কিন্তু খুবই দরকার। এরপরে কি দেখো আছে জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের সংরক্ষণ। বলছে সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আছে তোমার জীবিকা নির্বাহ ও পর্যটন শিল্পের বিকাশ। বলছে সুন্দরবন অঞ্চল থেকে মধু, কাঠ, মোম প্রভৃতি বনজ সম্পদ সংগ্রহ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে এবং পর্যটন শিল্পের বিকাশও ঘটেছে যথেষ্ট। নেক্সট হচ্ছে পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্য। হ্যাঁ, অর্থাৎ এখানে পর্জল প্রকৃতির মৃত্তিকা দেখতে পাওয়া যায়, পড়ানোর সময় তো বললাম। এবারে এখানে দেখো কি প্রকৃতির উদ্ভিদ বলছে বিভিন্ন শিল্পের উন্নয়ন। বলছে উত্তরের সরলবর্গীয় নরম কাঠ থেকে রাজ্যের বিভিন্ন শিল্প যেমন প্যাকিং বাক্স, দেশলাই, চেরাই কাঠ ও কাঠ শিল্পের বিকাশ ঘটেছে। তারপর দেখা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র এবং শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। বলছে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নির্মাণে যেমন মালভূমি অঞ্চলে ও সমভূমি অঞ্চলের শাল, সেগুন, গামার, শিশু প্রভৃতি গাছের শক্ত মজবুত কাঠ থেকে আসবাবপত্র ও পরিবহন যানের কাঠামো নির্মাণ করা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে তোমার স্বাভাবিক উদ্ভিদের গুরুত্ব। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে লেখো। এরপর পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কত রকমের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় তার বর্ণনাটা আমাদেরকে দিতে হবে। তাহলে দেখো কত রকমের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ঠিক যেমন মৃত্তিকা দেখতে পাওয়া যাচ্ছিল 5 রকমের, এখানে কিন্তু স্বাভাবিক উদ্ভিদও কিন্তু অত রকমেরই দেখতে পাওয়া যায়। এই দেখো তোমরা ম্যাপটা ফলো করো, দেখো এখানে এত রকমের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বা এই দেখো প্রথমে আছে পার্বত্য তোমার এটা মৃত্তিকা হলে স্বাভাবিক উদ্ভিদ। এই দেখো এখানে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতিগুলো কিন্তু দেওয়া আছে। প্রথমে আছে উত্তরের পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, তরা এবং ডুয়ার্স অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, মালভূমি অঞ্চলের শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, সমভূমি অঞ্চলের আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ জাতীয় অরণ্য এবং উপকূল অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এত প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়। এবার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা তোমার আলোচনা করব। প্রথমেই দেখো এই যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সেটা দেওয়া আছে এবং বলছে যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকার অবস্থানগত বৈচিত্র্যের কারণে ভিন্ন প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদের উদ্ভব ঘটেছে। সেগুলি হলো, এক নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। পার্বত্য অঞ্চলের উদ্ভিদ কি কি আছে? পার্বত্য অঞ্চলে বলছে উত্তরের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় এই জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। উদ্ভিদ সমূহ কি? এক নম্বর বলছে 3000 মিটারের বেশি উচ্চতার উদ্ভিদ। দেখো পার্বত্য অঞ্চলে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা উচ্চতা হ্রাসের সঙ্গে সঙ্গে ভিন্ন প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো 3000 মিটারের বেশি উচ্চতায় কি কি দেখা যায়? আলপীয় উদ্ভিদ দেখা যায়, যেমন জুনিপার, রডোডেন্ড্রন, লাইকেন প্রভৃতি। এবার 2000 থেকে 3000 মিটার এর মধ্যবর্তী অঞ্চলে পাইন, ফার, ওক, স্প্রুস, সিডার, দেবদারু প্রভৃতি দেখতে পাওয়া যায়। এরপর দেখো 3 নম্বর বলছে যে 1000 থেকে 2000 মিটারের মধ্যবর্তী উচ্চতায় কি দেখতে পাওয়া যায়? মূলত চিরহরিৎ জাতীয় উদ্ভিদ যেমন পিপুল, বাঁশ, শিমুল, কুসুম, বার্চ প্রভৃতি দেখতে পাওয়া যায়। দেখো এখানে কিন্তু এই স্কেচটা বা এই ছবিটা তোমরা ব্যবহার করতে পারো। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে। 1000 মিটার উচ্চতায় এগুলো দেখতে পাওয়া যাচ্ছে শাল, সেগুন, সম্পা, শিশু, গর্জন। তারপরে 2000 মিটার উচ্চতায় দেবদারু, পাইন, ফার, সিডার। 3000 মিটার হচ্ছে জুনিপার, রডোডেন্ড্রন, সিলভার ফার। এই স্কেচটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এরপর দেখো কি আছে 2 নম্বর পর্বতের পাদদেশে 1000 মিটারের মধ্যে এই যে তোমার শাল, সেগুন, শিশু, সর্পগন্ধা, গামা প্রভৃতি পাওয়া যায়। এর বৈশিষ্ট্য কি পার্বত্য অঞ্চলের উদ্ভিদের? বলছে পার্বত্য অঞ্চলে যাতে গাছের মাথায় বরফ সঞ্চিত না হয় তাই গাছগুলি শঙ্কু বা মোচাকৃতির হয়ে থাকে। এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে যখনই পার্বত্য অঞ্চলের পাহাড়ে যাবে। 2 নম্বর কি? গাছগুলি কাঠ নরম এবং হালকা প্রকৃতির হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে গাছের পাতা সরু এবং সূচালো হয়। আর কি? গাছগুলি দীর্ঘ, সরু এবং ওপরের দিকে ডালপালা যুক্ত হয়। অর্থাৎ এটা কিসের জন্য হয় বলতো? এটা তোমার ওই সূর্যালোক প্রাপ্তির তোমার প্রতিযোগিতার জন্য। আর পাতাগুলো সরু সূচালো কিসের জন্য হয়? ওই তোমার অত্যধিক শীতলতার হাত থেকে বাঁচার জন্য তোমার সরু প্রকৃতির হয়ে যায়। এবং আর তারপর কি আছে দেখো তরাই অঞ্চলের উদ্ভিদ। তাহলে
প্রথমে পার্বত্য অঞ্চল গেল, এবং পার্বত্য অঞ্চলের নিচেই আছে তোমার তরাই বা ডুয়ার্স অঞ্চল। এই দেখো, এই যে পার্বত্য অঞ্চল একদম গভীর, এই যে সবুজটা আছে, তার নিচে যেটা আছে তরাই বা ডুয়ার্স অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, তার নিচে। ঠিক আছে, তাহলে তরাই ডুয়ার্স অঞ্চলে কোন কোন জায়গাতে আছে? যে পার্বত্য অঞ্চলের পাদদেশে দার্জিলিং জেলার দক্ষিণ ভাগে, জলপাইগুড়ি কোচবিহার জেলার ডুয়ার্স অঞ্চলে দেখা যায়। উদ্ভিদ কি কি আছে এখানে? শাল, সেগুন, শিশু, গর্জন, গামার, চাপলাস, বাঁশ প্রভৃতি কিন্তু পাওয়া যায়। তো আমরা দেখো এই তরাই অঞ্চল অর্থাৎ যে জলপাইগুড়ি আমাদের যে শহর আছে, উত্তরবঙ্গের শহর, এখানে কিন্তু কাঠ সব থেকে সস্তা, বুঝতে পেরেছো? ওখানে কিন্তু অনেক প্রকৃতির কাঠ কিন্তু পাওয়া যায়, যেহেতু স্বাভাবিক উদ্ভিদের প্রাপ্যতাটা বেশি। আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষেরা অনেক সময় ওইখান থেকে বা প্রায়ই ওইখান থেকে কাঠ কিন্তু কিনে নিয়ে আসে, যেহেতু সহজলভ্যতা বেশি, প্রাপ্যতা বেশি, এবং ওখানে পার্বত্য অঞ্চলে উৎপাদনও বেশি হয়। তাহলে বৈশিষ্ট্য কি আছে? ওই যে তরাই ডুয়ার্স অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় বলে এই গাছগুলি চিরহরিৎ প্রকৃতির এবং বেশি ডালপালাযুক্ত এবং ঝোপময় হয়। তারপরে কি আছে দেখো, গাছগুলি কাঠ শক্ত ও ভারী হয়। সি হচ্ছে বনভূমি তলদেশে লতা, পরগাছা, পরজীবী উদ্ভিদ থাকে। এরপর দেখো মালভূমি অঞ্চলের উদ্ভিদ। মালভূমি অঞ্চল মানে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই যে তোমার হালকা সবুজ রঙের আছে, এই অঞ্চলটাকে বলছে তোমার মালভূমি অঞ্চলের উদ্ভিদ। তাহলে অবস্থান কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় দেখা যায়। উদ্ভিদ কি কি পাওয়া যায়? শাল, শিমুল, পলাশ, মহুয়া, কেন্দু, অর্জুন প্রভৃতি গাছ এখানে জন্মায়। এর বৈশিষ্ট্য কি? বলছে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। এই জাতীয় উদ্ভিদ ল্যাটাইট মৃত্তিকায় দেখা যায়। সি হচ্ছে শীতকালে গাছগুলির পাতা ঝরে যায়। এরপর ধরো সমভূমি অঞ্চলের উদ্ভিদ। সমভূমি অঞ্চল অর্থাৎ আমাদের যে সমভূমি, যেটা তোমার 80% তোমার আমাদের প্রায় 70 থেকে 80% সমভূমির অঞ্চলের অন্তর্গত। এখানে কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়? দেখো, বলছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, মানে নদীর তীরবর্তী অঞ্চলগুলো গাঙ্গেয় সমভূমি অঞ্চলের। বলছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় এই জাতীয় উদ্ভিদ দেখা যায়। কী কী উদ্ভিদ বলতো? আম, জাম, কাঁঠাল, বট, নিম, অশ্বত্থ প্রভৃতি। বৈশিষ্ট্য কি? অধিক উষ্ণতা এবং আর্দ্রতার জন্য এখানে আর্দ্র পর্ণমোচী এবং কিছু কিছু চিরহরিৎ বৃক্ষ জন্মায়। বি হচ্ছে গাছগুলি মাঝারি দৈর্ঘ্যের এবং পুরু এবং অমসৃণ ছালযুক্ত বড় বড় পাতাযুক্ত হয়। দেখো, আমি তোমাদের বলে রাখি, এই সমভূমি অঞ্চলটা যেহেতু উর্বর প্রকৃতি, তাই এখানে মানুষও বেশি বসবাস করে এবং এখানে চাষবাসটা কিন্তু ভালো হয়। স্বাভাবিক উদ্ভিদের পরিমাণটা কিন্তু এখানে কম। সব থেকে বেশি স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে, বুঝতে পারছো? পার্বত্য অঞ্চল, তরাই অঞ্চল, এবং মালভূমি অঞ্চলটা শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। এখানে এবার অনুর্বর প্রকৃতি বলতে খুব বেশি স্বাভাবিক উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায় না। এরপর দেখো উপকূল অঞ্চলের উদ্ভিদ। উপকূল অঞ্চল মানে তোমার সুন্দরবন অঞ্চল। বলছে অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের উপকূলবর্তী সুন্দরবন এবং মেদিনীপুরের সামান্য অংশে দেখতে পাওয়া যায়। কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এখানে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, নারকেল প্রভৃতি জন্মায়। বৈশিষ্ট্য কি? বলছে জোয়ার অধ্যুষিত লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। বি হচ্ছে সমুদ্রের জলের হাত থেকে বাঁচার জন্য উদ্ভিদগুলিতে শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ এবং অনুপ্রোদ্গম দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল তোমার উপকূল অঞ্চলের উদ্ভিদ। তাহলে তার সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানতে পারলাম। এই প্রকৃতি এই 5 প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এরপর দেখো কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে লেখো। ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। অথবা আছে যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সক্রিয় বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে এর তোমার অভিযোজনগত বৈশিষ্ট্য কি? ওই শ্বাসমূল, ঠেসমূল। তো যত রকমের উদ্ভিদ আছে তার মধ্যে কিন্তু এই তোমার এই ম্যানগ্রোভ অরণ্যটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই দেখো, ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য প্রথম কাজটা কি? উপকূল রক্ষা। এটা নিয়ে আমি যদিও আগে একটু আলোচনা করলাম, তবুও আরও একবার দেখো, সক্রিয় বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য দেখো। এখানে বলছে সমুদ্র উপকূলের বিশেষত মোহনায় লবণাক্ত কাদাময় জলাভূমিতে যে লবণাম্বু উদ্ভিদের অরণ্য দেখা যায় তাকে ম্যানগ্রোভ অরণ্য বলে। ম্যানগ্রোভ অরণ্য বলে। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে গঙ্গা নদীর মোহনায় ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল গড়ে উঠেছে। এই অরণ্যে প্রচুর সুন্দরী গাছ থাকায় এর নাম হচ্ছে তোমার সুন্দরবন। প্রধান প্রধান বৃক্ষ কি? পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের প্রধান প্রধান বৃক্ষগুলি হলো সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, ছাতিম, কেয়া, বনতুলসী প্রভৃতি। অভিযোজনগত বৈশিষ্ট্য কি আছে? প্রথমে আছে শ্বাসমূল। ঠিক আছে, আমরা যেমন নিঃশ্বাস নিই নাকের সাহায্যে, এই স্বাভাবিক উদ্ভিদগুলো যেহেতু লবণাক্ত কাদা প্রকৃতির মৃত্তিকায় থাকে, তাই নিঃশ্বাস চালানোর জন্য কি হয়? এদের মূলগুলো কিন্তু অভিকর্ষের বিপরীতে অর্থাৎ উপরের দিকে উঠতে শুরু করে। এটিকে বলছে তোমার শ্বাসমূল। বলছে দেখো, লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণের অসুবিধা হয় বলে এই বিশেষ ধরনের মূল মাটির উপরে অভিকর্ষের বিপরীতে বেরিয়ে আসে। এদের শ্বাসমূল
মূল বলা হয়। নিউমাটোফোর, ইংলিশ যেটাকে বলছে নিউমাটোফোর। তারপর দেখো ঠেস মূল। ঠেস মূল মানে কি, যে মূলের সাহায্যে এরা অন্য গাছকে আঁকড়ে ধরে থাকে যাতে জোয়ারের জলে ভেসে না যায়, সেটাকে বলছে ঠেস মূল। বলছে নরম কাদামাটিতে জোয়ার ভাটার জল প্রবাহ সহ্য করতে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য এই অরণ্যের অধিকাংশ বৃক্ষের গোড়ায় ঠেস মূল সৃষ্টি হয়। তারপর দেখো রসালো কাণ্ড। বলছে ম্যানগ্রোভ অরণ্যের বৃক্ষ কাণ্ড রসালো প্রকৃতির হয়। দীর্ঘ মূল। বলছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ এবং প্রসারিত হয়। চিরহরিত অরণ্য, এই অরণ্যে সারা বছরই সবুজ পাতা দেখা যায়। এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম, যেহেতু তোমার মাটি লবণাক্ত তাই কি হয়, এদের অঙ্কুরোদ্গমটা কিন্তু তোমার জরায়ুজ প্রকৃতির হয়। মানে গাছের বীজ কাদাময় জলাভূমিতে পড়ে যাতে নষ্ট না হয় সেই জন্য গাছে থাকা অবস্থায় ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়, একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। রাই জোফোরা নামক উদ্ভিদে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল তোমার অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপর দেখো কি আছে, ম্যানগ্রোভ অরণ্য হলো। এবার আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বিন্যাসে ভূপ্রকৃতি এবং জলবায়ুর ভূমিকা আলোচনা করো। তাহলে ভূপ্রকৃতি এবং জলবায়ু পারস্পরিকভাবে তোমার সামঞ্জস্য রেখে কীভাবে গড়ে উঠছে সেটাই কিন্তু এখানে তোমার আলোচনা করতে হবে। তাহলে দেখো এখানে ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বিন্যাসে ভূপ্রকৃতি এবং ভূপ্রকৃতি এবং জলবায়ুর ভূমিকা। প্রথমে কি আছে দেখো, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বিন্যাসে ভূপ্রকৃতি এবং জলবায়ুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যেমন পার্বত্য ভূপ্রকৃতি এবং শীতল জলবায়ু। তাহলে পার্বত্য অঞ্চলে শীতল প্রকৃতির জলবায়ু হয়। এখানে কি উদ্ভিদ জন্মায়, বলছে পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি এবং উষ্ণতা কম এবং শীতল জলবায়ু বিরাজ করে। উদ্ভিদ কি কি আছে, বলছে 1500 থেকে 3000 মিটার উচ্চতায়। ওই আমি কিছুক্ষণ আগে যে তোমার ওই ছবি দিয়ে আলোচনা করতে বললাম সেটাই হবে। বলছে 1500 থেকে 3000 মিটার উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন, ফার, দেবদারু, ওক প্রভৃতি উদ্ভিদ কিন্তু জন্মায়। তারপরে মালভূমি অঞ্চল এবং উষ্ণ জলবায়ু, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে যেহেতু মালভূমি অঞ্চল, এখানে উষ্ণ প্রকৃতির জলবায়ুতে কী হচ্ছে, পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন ছোটনাগপুর মালভূমির অংশ, এই অঞ্চলে জলবায়ু উষ্ণ চরম প্রকৃতির হয়। উদ্ভিদ কি কি হয়, বলছে এই পরিবেশে অভিযোজন করে বাবলা, ইউক্যালিপটাস, আকাশমণি প্রভৃতি উদ্ভিদ জন্মায়। নেক্সট বলছে সমভূমি অঞ্চল এবং সমহাওয়াপন্ন প্রকৃতির জলবায়ু। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অববাহিকায় সমভূমি অঞ্চলে সমহাওয়াপন্ন জলবায়ু দেখা যায়। উদ্ভিদ কি কি আছে, বট, শাল, সেগুন, মহুয়া, পলাশ, আম, জাম প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। বদ্বীপ অঞ্চলে তোমার সামুদ্রিক জলবায়ুতে কি প্রকৃতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়, তোমার এই পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে বদ্বীপ অঞ্চলে লবণাক্ত হওয়ায় এবং সামুদ্রিক জলবায়ু দেখা যায়। উদ্ভিদসমূহ কি কি আছে, সুন্দরী, গরান, হেতাল এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় নারকেল, সুপারি প্রভৃতি উদ্ভিদ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল তোমার ভূপ্রকৃতির সঙ্গে বা জলবায়ুর, ভূপ্রকৃতি এবং জলবায়ুর উপরে তোমার নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বিন্যাস। এরপর দেখো অরণ্য সংরক্ষণ। তাহলে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানলাম, এবারে আমাদেরকে জানতে হবে অরণ্য সংরক্ষণ। এই যে অরণ্য আছে এগুলোকে কিন্তু সংরক্ষণ করা প্রয়োজন। কেন প্রয়োজন, তাহলে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা হচ্ছে তোমার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অরণ্য সংরক্ষণ বলতে আমরা সেই প্রক্রিয়াকে বুঝি যার দ্বারা সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে অরণ্য সম্পদকে রক্ষা করা যায় এবং মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি বনভূমি রক্ষা পেতে পারে। পদ্ধতি কি আছে, প্রথমে হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় বৃক্ষছেদন রোধ এবং কাঠ পাচারকারী দমন করতে হবে। 3 নম্বর হচ্ছে অরণ্যের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। গাছ কাটার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি এবং যুক্তিযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। 4 হচ্ছে অরণ্য সংরক্ষণ সম্বন্ধে সঠিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। আর প্রয়োজনীয়তা কি আছে, প্রথমে হচ্ছে মৃত্তিকা সংরক্ষিত হয়। 2 নম্বর হচ্ছে বন্যপ্রাণীরা নির্ভয়ে বাস করার জায়গা পায়। 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাত সঠিক পরিমাণে হয়। 4 হচ্ছে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ে। 5 হচ্ছে অরণ্য ভিত্তিক নানা শিল্প যেমন কাঠ শিল্প, কাগজ শিল্প, পর্যটন শিল্পের বিকাশ ঘটে। তাহলে এইগুলো হচ্ছে তোমার অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। এরপর দেখো বলছে সুন্দরবনে জলপথ কেন যাতায়াতের প্রধান অবলম্বন। তাহলে দেখো আমরা তো সড়ক পথ বা আকাশপথ বা রেলপথ ব্যবহার করি, কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষরা পায় না। এখানে প্রধান হচ্ছে তোমার জলপথ। তার কারণটা কি সেটাই এখানে তোমার জানতে বলেছে। তাহলে দেখো এখানে বলছে
যে সুন্দরবন অঞ্চলে অসংখ্য নদী খাল একেবারে জালের মতো ছড়িয়ে থাকায় রেলপথ বা সড়কপথ তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। এখানে কিন্তু এত বেশি নদী আছে যে কেউ কিন্তু কোনো নদীর নাম জানে না, সবই জোয়ারের জলে পুষ্ট, এবং নদীর জলগুলো তোমার চাষবাসে কাজেও লাগে না, তার কারণ হচ্ছে জলগুলো হচ্ছে নোনা। ঠিক আছে, এতটাই কষ্ট তাদের। তো বলছে যে এখানে এত বেশি নদ নদী খাল এবং একেবারে খালের জালের মতো ছড়িয়ে আছে যে রেল সড়ক এগুলো কিন্তু তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্যই জলপথকে প্রধান অবলম্বন করে এই অঞ্চলের অধিবাসীরা যাতায়াত করে, অর্থাৎ নৌকা দিয়ে তাদেরকে যাওয়া আসা করতে হয়, এবং ওখানে নৌকার ভাড়া কিন্তু খুবই কম। বুঝতে পেরেছ? সবাই ঘরে ঘরে আমরা যেমন সাইকেল রাখি, গাড়ি রাখি, ওদের কিন্তু ঘরে ঘরে নৌকা আছে, এবং নৌকার সাহায্যেই তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করে। তাহলে এটা গেল তোমার ওই জলপথ। এরপর দেখো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো, এরপর তো অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য মানে তোমার স্যাংচুয়ারিজ, মানে যেখানে তোমার প্রাণীরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে তাকে অভয়ারণ্য বলছে। যে অরণ্যে বন্য প্রাণীরা নির্ভয়ে বসবাস করতে পারে তাকে অভয়ারণ্য বলা হয়। গুরুত্ব কি? বলছে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে অভয়ারণ্যকে রক্ষা করা হয়। 2 হচ্ছে অভয়ারণ্যে পশু হত্যা, গাছ কাটা, মাছ ধরা নিষিদ্ধ। 3 নম্বর হচ্ছে অভয়ারণ্য পর্যটনের কেন্দ্ররূপে গড়ে ওঠে। উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য। এখানে একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ, হরিণ, চিতাবাঘ ইত্যাদি জীবজন্তু কিন্তু পাওয়া যায়। তাহলে এটা গেল তোমার অভয়ারণ্য। তারপর দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের 2টি অভয়ারণ্য এবং 2টি জাতীয় উদ্যানের নাম লেখো। 2টি অভয়ারণ্য এবং 2টি জাতীয় উদ্যান। অভয়ারণ্য হচ্ছে তোমার দেখো 2টি, জলপাইগুড়ি জেলার জলদাপাড়া এবং চাপড়ামারি, এটা হচ্ছে 2টি অভয়ারণ্য। আর জাতীয় উদ্যান হচ্ছে তোমার সুন্দরবন এবং জলপাইগুড়ি জেলার গরুমারা। হ্যাঁ, এই দুটো হচ্ছে তোমার জাতীয় উদ্যান। এরপর দেখো বলছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? সামাজিক বনসৃজন হচ্ছে তোমার সমাজে যে বনসৃজন, সামাজিক যে সরকারি ভূমিগুলো আছে, সমাজে যে জমি, সেইখানে যে বনসৃজন সেটিকে বলছে তোমার সামাজিক বনসৃজন। কোনো সরকারি বা স্বেচ্ছাসেবক সংগঠন অনাবাদী পতিত জমিতে বৃক্ষরোপণের যে পরিকল্পনা গ্রহণ করে তাকেই সামাজিক বনসৃজন বলে। প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ও সবুজের সংরক্ষণে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে এটা গেল সামাজিক বনসৃজন। এরপর দেখো লাস্ট প্রশ্ন যেটা আছে সেটা বলছে দার্জিলিং অঞ্চলের উন্নতির প্রতীক 3টি টি। 3টি টি কী কী বলতো এখানে? একটা হচ্ছে টি, একটা হচ্ছে টিম্বার, আর একটা হচ্ছে তোমার ট্যুরিজম। এই 3টে ব্যাখ্যা করো। অর্থাৎ দার্জিলিং পার্বত্য অঞ্চলের যে কোনো পার্বত্য অঞ্চলেরই তোমার উন্নতির প্রতীক হচ্ছে 3টে টি, সেটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে দেখো বলছে দার্জিলিং পার্বত্য অঞ্চলের অর্থনীতির উন্নতি 3টি টি এর উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে টি মানে চা, একটা হচ্ছে টিম্বার মানে কাঠ, আর ট্যুরিজম মানে পর্যটন শিল্প। এখানে ভালো চা ও প্রচুর কাঠ পাওয়া যায়। তাছাড়া নৈসর্গিক শোভার জন্য এখানে পর্যটন শিল্পের বিকাশ লাভ ঘটেছে। তাই এই 3টি বিষয়ের উপরে ইংরাজি প্রতিশব্দের আদ্যাক্ষর নিয়ে বলা হয় দার্জিলিংয়ের উন্নয়নের প্রতীক 3টে টি। বুঝতে পেরেছ? তাহলে এতদূর পর্যন্তই। দেখো আমি তোমাদের পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।